আলোচনা করব ব্যালেন্স অফ পেমেন্ট। এছাড়াও সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৪২ ধরনের আয়কর মুক্ত করার ঘোষণা দিয়েছে এনবিআর। সেসব বিষয়ে জানব। সঙ্গে নিত্যপণ্যের বাজার চড়া হচ্ছে কেন জানার চেষ্টা করব। থাকছে মুদ্রা বাজারের খবরও। আলোচনা করব দেশের শেয়ার বাজারের বিনিয়োগ লেনদেন নিয়েও। সঙ্গে থাকছে বন্দর, বাণিজ্য ও হাটের খবরাখবর। এ সপ্তাহের ভাগশেষে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। শুরুতে জানব ব্যালেন্স অফ পেমেন্ট। গত অর্থ বছরে আমদানির তুলনায় বড় প্রবৃদ্ধি পেয়েছে রপ্তানি খাত। যদিও রপ্তানির উচ্চ প্রবৃদ্ধি বাণিজ্য ঘাটতি তেমন কমাতে পারেনি। এ বিষয়ে আমরা পুরো বিস্তর জানার চেষ্টা করব। আমাদের লেনদেনের সামগ্রিক ভারসাম্য সেটি আমরা দেখতে চাই। বাণিজ্য ঘাটতি, সেবা ঘাটতি এবং চলতি হিসাব, বিওপি, রিজার্ভ, বিপিএম 6 পুরো বিষয়গুলো দেখতে চাই। 2021-22 অর্থ বছরে বাণিজ্য ঘাটতি ছিল $3,325 কোটি। 2022-23 অর্থ বছরে যেটি ছিল $1,715 কোটি। 2023-24 অর্থ বছরে সেটি 2022-23 অর্থ বছরের থেকে কিছুটা বেড়েছে এবং 2024-25 অর্থ বছরে সেটি দাঁড়িয়েছে $2,039 কোটি। অর্থাৎ বাণিজ্য ঘাটতি আমরা দেখতেই পাচ্ছি যে ধারাবাহিকভাবে এটি রয়েছে। এবং সেবা খাতের ঘাটতি আমরা দেখতে চাই 2021-22 অর্থ বছরে $395 কোটি, যেটি 2022-23 অর্থ বছরে এসে দাঁড়ায় $426 কোটি এবং পরবর্তীতে 2023-24 অর্থ বছরে $424 কোটি এবং 2024-25 অর্থ বছরে এসে সেটি দাঁড়িয়েছে $541 কোটি। চলতি হিসাবের ঘাটতি আমরা দেখতে চাই 2021-22 অর্থ বছরে $1,864 কোটি এবং 2022-23 অর্থ বছরে $333 কোটি। ধারাবাহিকভাবে 2024-25 অর্থ বছরে এসে সেই ঘাটতি কিছুটা পূরণ হচ্ছে। আমরা দেখছি যে $15 কোটি সেটি দাঁড়িয়েছে এবং সেটি অনেকটা ইতিবাচক দেখতে পাচ্ছি আমরা। এবং বিওপি দেখতে চাই 2021-22 অর্থ বছরে $666 কোটি ঘাটতি রয়েছে এবং 2022-23 অর্থ বছরে সেই ধারাবাহিকতায় কিন্তু $822 কোটি ঘাটতি এবং 2023-24 অর্থ বছরেও ঘাটতি ছিল। পরবর্তীতে 2024-25 অর্থ বছরে আমরা দেখছি সেটি অনেকটা ইতিবাচক পর্যায়ে চলে এসেছে এবং $339 কোটি আমরা দেখতে পাচ্ছি এবং সেটি ঘাটতি কাটিয়ে উঠছে বেশ কিছু। এবং রিজার্ভ বিপিএম 6 যেটি বলছিলাম সেটি 2021-22 অর্থ বছরে ছিল $3,338 কোটি। 2022-23 অর্থ বছরে $2,475 কোটি এবং 2023-24 অর্থ বছরে $2,168 কোটি এবং 2024-25 অর্থ বছরে $2,674 কোটি আমরা দেখছি। পুরো লেনদেনের যে সামগ্রিক ভারসাম্য সেই ভারসাম্য আমরা দেখছিলাম। এ পর্যায়ে জানবো দেশের 15 লাখ সরকারি কর্মকর্তাদের আয়কর দেয়া বাধ্যতামূলক হলেও কিছু ক্ষেত্রে কর দিতে হয় না। তবে আয়কর অনুযায়ী নির্দিষ্ট আয়ের ওপর কর দেয়া আইনিভাবে বাধ্যতামূলক। সেই চিত্রটি আমরা এক নজরে দেখে আসতে চাই। যে বিষয়টি আমরা বলছিলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় করমুক্ত, সেটি 42 ধরনের আয় করমুক্ত চলতি অর্থ বছরে কার্যকর করা হবে এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, কার্যকর ভাতা সহ আরও দেখছি আমরা যাতায়াত ভাতা রয়েছে, টিফিন ভাতা রয়েছে, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা থেকে শুরু করে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ, জুডিশিয়াল ভাতা, বিশেষ ভাতাও রয়েছে। সব কিছু আমরা দেখছি এনবিআর এর সূত্রে আমরা যে 42 ধরনের আয় করমুক্ত দেখতে পেয়েছি সেই জিনিসগুলোই কিন্তু আমরা দেখছিলাম। আমরা এ পর্যায়ে দেখতে চাই এই 42 ধরনের যে আয় করমুক্ত রয়েছে সেগুলোর আরও কিছু বিষয় এখানে রয়েছে। ঝুঁকি ভাতা রয়েছে, মোটরসাইকেল ভাতা, নিঃশর্ত যাতায়াত ভাতা রয়েছে, ক্লিনার অ্যালাউন্স রয়েছে এবং সশস্ত্র শাখা ভাতা, ড্রাইভার অ্যালাউন্স রয়েছে, নার্সিং অ্যালাউন্স রয়েছে, খোরাকি ভাতা, রেশন মানি, সীমান্ত ভাতা, ট্রাফিক অ্যালাউন্স রয়েছে। আমরা দেখছি যে 42 ধরনের যে বিষয় বলা হয়েছে সেই জিনিসগুলো আমরা আরও কয়েকটি দেখতে চাই কি কি রয়েছে এবং সবশেষ আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটম্যান ভাতা রয়েছে, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা, গার্ড পুলিশ ভাতা এবং অবসরকালে প্রদত্ত ল্যাম্প গ্রান্ট। এই 42 ধরনের আয় করমুক্ত যে তালিকাটি সেটি আমরা দেখছিলাম। এ পর্যায়ে আমরা জানতে চাই পরপর 4 মাস মূল্যস্ফীতি কমার পর ফের বেড়েছে সার্বিক খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। দেখে নিতে চাই 10 মাসের যে খাদ্য মূল্যস্ফীতি সেটি কত ছিল, কি পরিমাণ, সেটি আমরা এক নজরে দেখে আসতে চাই।
10 মাসের খাদ্য মূল্যস্ফীতির আমরা সময়কাল বিবেচনা করে যেটি দেখতে পেয়েছি, গেল 2024 সালের অক্টোবর মাসে আমরা দেখেছি 12.66% যেটি খাদ্য মূল্যস্ফীতি ছিল, সেটি নভেম্বরে গিয়ে আরও কিছুটা বেড়ে দাঁড়িয়েছিল 13.8%, এবং পরবর্তীতে ডিসেম্বর, জানুয়ারি 2025, ফেব্রুয়ারি, মার্চ ধারাবাহিকভাবে কিন্তু কমতে শুরু করেছে। আমরা দেখছিলাম একেবারে সবশেষ জুন মাসে ছিল 7.39%, সেটি জুলাইতে গিয়ে আরও কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 7.56%। অর্থাৎ আমরা যে এই যে খাদ্য মূল্যস্ফীতির কথা বলছি, সেটি ধারাবাহিকভাবে কিছু কমলেও শেষ মাসে এসে কিন্তু একটুখানি বেড়েছে। তবে এর জন্য কিন্তু আসলে নিত্যপণ্যের যে কেনাকাটা, সেটির উপরে কিছুটা হলেও চাপ পড়ছে ক্রেতাদের। এ পর্যায়ে দেখে নিতে চাই চালের বাজারের খবরাখবর। ভরা মৌসুমে স্বাভাবিক হয়নি চালের বাজার। এখনও সরকার নির্ধারিত যে দাম রয়েছে, সেই দামের চেয়ে বেশি দরে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে আঠাশ চালের যে বাৎসরিক মূল্যবৃদ্ধি, সেটি ঠেকেছে 17%-এরও বেশি। এই বিষয়টি আমরা একটু দেখে নিতে চাই যে কি পর্যায়ে রয়েছে চালের বাজার। মিনিকেট চালের আমরা দেখতে পাচ্ছি বর্তমান মূল্য 75 থেকে 85 টাকা, এবং এক মাস আগে সেটি বলা চলে একই দাম ছিল, এবং এক বছর আগে সেটির দাম ছিল 60 থেকে 78 টাকা, অর্থাৎ বেশ কম ছিল দাম। এবং মাসিক মূল্যবৃদ্ধি আমরা 0% দেখছি, এবং বাৎসরিক যে মূল্যবৃদ্ধি, সেটি 15.94% মূল্যবৃদ্ধি হয়েছে। অর্থাৎ এক বছর আগে আমরা এই যে দামের পার্থক্য, সেটি দেখতে পাচ্ছি 15.94। আঠাশ চালের ক্ষেত্রে আমরা বর্তমান মূল্য দেখতে পাচ্ছি 60 থেকে 72 টাকা, যেটি এক মাস আগেও কিছুটা দাম কম ছিল, 60 থেকে 70 টাকা ছিল, এবং এক বছর আগে কিন্তু এটি আরও অনেকটা দাম কম ছিল, যেটি আমরা দেখছি যে 54 থেকে 58 টাকা ছিল। এবং মাসিক যে মূল্যবৃদ্ধি, সেটি শতাংশ আমরা দেখছি যে 1.54% মূল্যবৃদ্ধি, এবং বাৎসরিক মূল্যবৃদ্ধি সেটি কিন্তু বেশ খানিকটা বেড়েছে, আমরা দেখছি 17.86%। আমরা স্বর্ণা চালের ক্ষেত্রে দামটা দেখতে চাই। বর্তমান মূল্য 55 থেকে 60 টাকা, এবং এক মাস আগে কিন্তু অপরিবর্তিত দাম ছিল, অর্থাৎ একই দাম ছিল, এবং এক বছর আগে 50 থেকে 54 টাকা দাম ছিল। এবং বাৎসরিক মূল্যবৃদ্ধির হার দেখছি আমরা 10.58%, অর্থাৎ চালের যে বাজার আমরা সেটি দেখলাম। এ পর্যায়ে মূল্যস্ফীতি 4 মাস পর ফের বেড়েছে। বর্ষা মৌসুমে বাড়তি দাম রয়েছে সবজি, ডিম সহ নিত্যপণ্যের বাজার। চালের বাজারের মতো আমরা যে নিত্যপণ্যের বাজার দেখছি, ডিম, সবজি কিংবা অন্যান্য যে হাতের নাগালে প্রতিদিন আমাদের যে পণ্যগুলো লাগে, সেগুলোর কিন্তু দাম বেড়ে চলেছে। সেই খাদ্য মূল্যস্ফীতি, সেটি আমরা এসব নিয়ে তথ্যচিত্র দেখে নিতে চাই এক নজরে। আমরা দেখছি চালের বাজার দেখছিলাম, এরপরে এ পর্যায়ে ফার্মের ডিম হালি প্রতি বর্তমান মূল্য 40 থেকে 50 টাকা দেখছি। এক সপ্তাহ আগে 40 থেকে 48 টাকা ছিল, এক মাস আগে 38 থেকে 45 টাকা, এবং মাসিক মূল্যবৃদ্ধির হার 8.83% দেখছি, এবং বাৎসরিক মূল্যবৃদ্ধি ঋণাত্মক দেখছি, এখানে -8.16%। আলুর দামের ক্ষেত্রেও আমরা দেখছি যে বর্তমান মূল্য 25 থেকে 30, যেটি এক সপ্তাহ আগে কিন্তু 20 থেকে 30 টাকা ছিল, অর্থাৎ কিছুটা দাম কম ছিল দেখছি। তবে এক মাস আগে 25 থেকে 28 টাকা ছিল। মাসিক মূল্যবৃদ্ধির হার দেখতে পাচ্ছি 3.77%। প্যাকেট আটার দাম আমরা দেখছি 52 থেকে 60% বর্তমান মূল্য, যেটি এক সপ্তাহ আগে বেশ খানিকটা কম দাম ছিল, 50 থেকে 55 টাকা। অর্থাৎ দেখছি যে এই প্যাকেট আটা কিংবা আলু সব কিছুর দাম কিছুটা বাড়তি, মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী আমরা দেখছি, এবং যার ফলেই কিন্তু ক্রেতাদের যে কেনার পরিমাণ কিংবা তাদের যে নিত্যদিনের কেনাকাটা, তাতে কিন্তু বেশ খানিকটা নেতিবাচক প্রভাব পড়ে দাম বাড়ার ফলে। আমরা ছোলা দাম দেখছি 95 থেকে 110, যেটি এক সপ্তাহ আগে 90 থেকে 110 টাকা ছিল, এবং মাসিক মূল্যবৃদ্ধির হার দেখছি এখানে 2.50% বেড়েছে। ব্রয়লার মুরগির দামের ক্ষেত্রে আমরা দেখছি 160 থেকে 175 টাকা, যেটি সপ্তাহখানেক আগে ছিল 160 থেকে 170 টাকা, এবং বাৎসরিক মূল্যবৃদ্ধি আমরা দেখছি 6.35% বেড়েছে। এ পর্যায়ে ভাগশেষে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এ সপ্তাহের ভাগশেষ।
এ পর্যায়ে জানবো মুদ্রা বাজারের খবর। আন্তঃব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার প্রভাব পড়েছে মুদ্রা বাজারে, তবে এর কারণেই ধরাছোঁয়ার বাইরে খুচরা মানি এক্সচেঞ্জ মার্কেট, সেটি এক নজরে আমরা দেখব। মুদ্রা বাজারের যেই বিষয়গুলো রয়েছে আমরা এক পলকে দেখে নিতে চাই যে বাজারে মুদ্রা বাজারের যে মানি এক্সচেঞ্জ মার্কেট সেটি দেখতে চাই। বৈদেশিক মুদ্রার বাজার, মার্কিন ডলার ক্রয় মূল্য 121.45 টাকা এবং বিক্রি হচ্ছে 121.52 টাকায়। একই সঙ্গে ইউরো দেখতে পাচ্ছি 142.15 টাকায় ক্রয় হচ্ছে এবং 142.28 টাকায় বিক্রয় মূল্য এটির। পাউন্ডের ক্ষেত্রে দেখছি ক্রয় মূল্য 164.87 এবং বিক্রি হচ্ছে 164.98 টাকায়। রুপির ক্ষেত্রে দেখছি 1.39 টাকায় ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ঠিক একই 1.39 টাকায় কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে। ইউয়ানের ক্ষেত্রে আমরা দেখছি 16.91 এবং বিক্রি হচ্ছে 16.92 টাকায়। এছাড়াও আমরা দেখে নিতে চাই অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুর ডলার, কানাডিয়ান ডলার। অস্ট্রেলিয়ান ডলার 79 ক্রয় মূল্য 79.46 টাকা এবং বিক্রি হচ্ছে 79.57 টাকায়। সিঙ্গাপুর ডলার 94.82 টাকা এবং বিক্রয় মূল্য 94.94 টাকায়। কানাডিয়ান ডলার, ইয়েন, শ্রীলঙ্কান রুপি আমরা দেখছি 2.48 টাকায় ক্রয় মূল্য এবং 2.49 টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যসূত্রে আমরা এই মানি এক্সচেঞ্জের যে খবর সেই খবরগুলো দেখছিলাম। এবার জানবো পুঁজিবাজারের খবর। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক বেড়েছে 35 পয়েন্ট। লেনদেন হয়েছে 703 কোটি 2 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 1 কোটি 86 লাখ টাকা কম। পুরো বিষয়টি আমরা দেখে নিতে চাই এক পলকে। সপ্তাহের যে পুঁজিবাজার সেটি ডিএসইএক্স আমরা দেখছি সূচক ও লেনদেনের যে বিষয় রয়েছে 5350 পয়েন্ট, 35 পয়েন্ট বেড়েছে আমরা দেখছি এবং লেনদেন হয়েছে 703 কোটি 2 লাখ টাকা, যেটি বলছিলাম যে আগের দিনের চেয়ে কমেছে 1 কোটি 86 লাখ টাকা। এবং দর পরিবর্তনের খবরটি দেখতে চাই। 168টি কোম্পানির দর বেড়েছে, 154টি কোম্পানির দর পতন হয়েছে এবং 77টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। এটি ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের যে পুরো বিষয় সেটি। এবং আমরা এবার দেখে নিতে চাই ঢাকা পুঁজিবাজারের সাপ্তাহিক লেনদেনে সার্বিক সূচকের বিষয়টি। সার্বিক সূচক কমেছে 57 পয়েন্ট এবং লেনদেন কমে এসেছে, তবে মূলধন কমেছে প্রায় 3.5 কোটি টাকা। সেটিও আমরা এক নজরে দেখে আসতে চাই। দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ 10 আগস্ট ডিএসইএক্স যেটি দেখছি 5351 এবং সূচক পরিবর্তন হয়েছে -57.03, লেনদেন 760 কোটি 64 লাখ ডলার এবং বাজার মূলধন 7,12,000 কোটি ডলার। 11 আগস্ট, 12 আগস্ট, 13 আগস্ট আমরা দেখতে পাচ্ছি। একেবারে সবশেষ 14 আগস্টটা আমরা দেখে নিতে চাই 5358.52 এবং সূচক পরিবর্তন আমরা দেখছি 35.91 এবং লেনদেনের পরিমাণ 703 কোটি 2 লাখ ডলার এবং বাজার মূলধন দেখছি 7,11,000 কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর আমরা দেখছিলাম। এ পর্যায়ে দেখে নিতে চাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক বেড়েছে 34 পয়েন্ট। সেটি আমরা দেখছি সূচক ও লেনদেনের বিষয়। সিএএসপিআই 14,960 পয়েন্ট, 34 পয়েন্ট বেড়েছে আমরা দেখছি এবং লেনদেন হচ্ছে 4 কোটি 61 লাখ টাকা এবং আগের দিনের তুলনায় কমেছে 5 কোটি 4 লাখ টাকা। এবং দর পরিবর্তনের বিষয়টি দেখছি 89টি কোম্পানির দর বেড়েছে, 79টির কমেছে এবং 29টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। এ পর্যায়ে ভাগশেষে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। ভারত থেকে চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতায় বন্দর থেকে চাল খালাস করতে পারছে না ব্যবসায়ীরা। অন্যদিকে বরাদ্দ পেলেও নতুন করে চাল আমদানির অনুমোদন বন্ধ থাকায় বিপাকে তারা। এ নিয়ে আরও জানাতে হিলি স্থল বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা।
সোহেল, সেখানে শুল্কর যে বিষয়টি রয়েছে জটিলতা, সেটি কাটাতে বন্দর কর্তৃপক্ষ কি বলছে? সাজিদ, আমি আপনাকে একটু জানাতে চাই যে চাল আমদানি অনুমতি দেওয়ার পর সরকারের যে অনুমতি সেটি পাওয়ার পর গত মঙ্গলবার থেকে হিলিস্থল বন্দর দিয়ে চাল আমদানিটি শুরু হয় এবং চাল আমদানির 3 দিনের মাথায় নতুন করে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতাগুলোর কারণে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন হিলিস্থল বন্দরে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। ব্যবসায়ীরা যে জটিলতাগুলোর কথা বলছেন মূলত সেটি হচ্ছে যে সার্ভারে যে কাস্টমসের সার্ভার রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর, সেই সার্ভারে এখন পর্যন্ত চাল আমদানিতে প্রতি মেট্রিক টন যে শুল্ক পরিশোধ করতে হবে সেই শুল্ক পরিশোধের যে পরিমাণ সেটি কিন্তু এখনো পরিবর্তন করা হয়নি, যার কারণে ভারত থেকে যে চালগুলো আমদানি হচ্ছে এই স্থল বন্দর দিয়ে এখন পর্যন্ত সেই চালগুলোর শুল্কায়ন ব্যবসায়ীরা করতে পারছে না এবং বন্দর থেকে তারা কিন্তু এই চালগুলো খালাস করে বাজারজাত করতে পারছেন না কিংবা বিক্রি করতে পারছেন না। এতে করে তাদেরকে যে লোকসান গুনতে হচ্ছে, অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে বন্দর কর্তৃপক্ষকে, সেটি একটি তারা জটিলতা দেখছেন এবং তারা আরেকটি কথা বলছেন যে এখন পর্যন্ত প্রায় এই বন্দরের প্রায় 46,000 মেট্রিক টন চাল আমদানির অনুমোদন পেয়েছে আমদানিকারকরা, সেটি কিন্তু নতুন করে দেওয়া হচ্ছে না, যার কারণে জটিলতাগুলো বেড়েই যাচ্ছে, ব্যবসায়ীরা কিন্তু অনেকটাই বিপাকে পড়ছেন। সাজিদ। নওগাঁর বাজারে কমছে না চালের দাম, এমনকি চাল আমদানি বাড়লেও তার কোনো প্রভাব নেই বাজারে। এ নিয়ে আরও জানাতে নওগাঁ পৌর খুচরা চাল বাজার থেকে জানাবেন আব্বাস আলী। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আব্বাস, চালের দাম না কমার কারণ কি? সেখানকার চালের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আসলে? সাজিদ, আপনাকে জানাতে চাই যে নওগাঁয় এখন ইরি বোরো ধানের ভর মৌসুম, কিন্তু তারপরও আসলে চালের দাম চড়া, অর্থাৎ গত প্রায় 2 মাস থেকে চড়া দামে বিক্রি হচ্ছে, কিন্তু বলা যায় যে 1 মাস থেকে চালের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। নওগাঁ পৌর খুচরা বাজারে চালের দামের কথা যদি বলি, এখানে সর্বোচ্চ দামে যে চাল বিক্রি হচ্ছে কাটারি ভোগ 75 থেকে 80 টাকা কেজি, জিরা শাইলো প্রায় একই দামে বিক্রি হচ্ছে, তবে খাটো জিরা যে জাতের চাল রয়েছে তা বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি এবং স্বর্ণা 5 জাতের চাল বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকা কেজি। যদিও আসলে চাল আমদানি শুরু হচ্ছে আমরা যেমনটি জেনেছি, তারপর আসলে এই আমদানির খবরে চালের বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি, তবে ধানের বাজারে আমরা দাম কমার প্রভাব পড়েছে, অর্থাৎ সেখানে বিক্রি হচ্ছে বলা যায় যে প্রায় 1600 থেকে 1700 টাকা মন। তবে যেহেতু জেলা চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ বলছেন যদি শুল্ক বেশি হয় সেক্ষেত্রে চালের দাম বেশি হবে, আর যদি কম হয় তাহলে চালের বাজার একটা প্রভাব পড়বে বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চালের বাজার নিয়ে সব শেষ। এ পর্যায়ে যেতে চাই চট্টগ্রামের বাজারের খবর জানতে। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা। এ নিয়ে আরও জানাতে খাতুনগঞ্জ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, চট্টগ্রামে পেঁয়াজের দাম কেমন দামে বিক্রি হচ্ছে এবং দাম বাড়ার কারণ কি বলছে বিক্রেতারা? সাজিদ, আজ সকাল পর্যন্ত চট্টগ্রামের খাতুনগঞ্জের এই পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছিল 75 থেকে 80 টাকায়। তবে বিকেল থেকে একটি স্বস্তির খবর এসেছে এই বাজারে। আমরা যতটুকু জানতে পেরেছি, সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। তার খবরটি যখন এখানে ছড়িয়ে পড়ে, এরপর আমরা দেখতে পাচ্ছি 10 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কমেছে, অর্থাৎ 80 টাকা থেকে বর্তমানে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যদিও এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু 20 টাকা পর্যন্ত খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজের দাম বেড়েছিল এবং দাম বাড়ার কারণ হিসেবে তারা মোটা দাগে দুটি বিষয়কে তুলে ধরছেন। এর মধ্যে একটি হচ্ছে চলতি বছরের শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি প্রায় 7 মাস বাজারে দখল রেখেছে মূলত দেশীয় পেঁয়াজ। তবে দেশীয় পেঁয়াজের মজুদ এখন একেবারে শেষ পর্যায়ে হওয়াতে কৃষকরা দাম বাড়িয়ে দিয়ে মূলত পেঁয়াজের একটি সংকট তৈরি করছে এমন অভিযোগ তারা করছেন। একই সাথে তারা আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে নতুন পেঁয়াজ যেহেতু বাজারে আসতে আরও 5 মাস সময় লাগতে পারে, এই সময়টাতে এই অল্প যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো তারা আটকে রাখছেন। একই সাথে তারা রাখি ব্যাপারী যারা আছেন, অর্থাৎ যারা মূলত কৃষকদের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহ করে রাখেন, এই রাখি ব্যাপারীরাও গত 1.5 মাস ধরে পেঁয়াজ মজুত করে রাখছে এমন অভিযোগের কথা কিন্তু এখানকার ব্যবসায়ীরা বলছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে একটি সংকট তৈরি করা হয়েছে। সেই সংকট যদি এই যে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সেটা যদি বেশি পরিমাণে আসে তাহলে পেঁয়াজের দাম কমে আসবে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। সাজে। কাজী মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেষ করছি এ সপ্তাহের ভাগশেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।